বাংলাদেশে ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপির ক্ষমতায় আসা এখনও দেশের নির্বাচন ও রাজনৈতিক ক্ষেত্রে বড় একটি বিস্ময় হিসেবেই অনেকের কাছে বিবেচিত। কারণ ওই নির্বাচনের আগে এই ধারণাই বেশি প্রকাশ পাচ্ছিল যে আওয়ামী লীগই ক্ষমতায় আসতে যাচ্ছে। কারো কারো মতে অনেক গুরুত্বপূর্ণ নেতার দলত্যাগের কারণে বিএনপির সাংগঠনিক অবস্থা ছিল দুর্বল। সে তুলনায় আওয়ামী লীগ তখন সাংগঠনিকভাবে শক্তিধর ছিল। এ সত্ত্বেও আওয়ামী লীগকে ওই নির্বাচনে যেভাবে বিএনপি পরাজিত করেছিল তা দেশের রাজনীতির গতিধারাই পাল্টে দিয়েছিল। এর মাধ্যমেই বাংলাদেশে কার্যত দ্বিদলীয় রাজনীতির সূচনা হয়। পাশাপাশি ওই সংসদের মাধ্যমেই বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। আবার সব দলের সম্মতির ভিত্তিতে নিরপেক্ষ সরকারের অধীনে হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার যে ধারণা, তারও আনুষ্ঠানিক প্রয়োগ হয়েছিল ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনেই। সেই ভোটে বিএনপির হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন নেতা বলছিলেন, নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার দেওয়া ভাষণের পরপরই তারা আঁচ করতে পারছিলেন যে পরিস্থিতি ধীরে ধীরে বিএনপির অনুকূলে আসছে। বিশ্লেষকরা অবশ্য বলছেন যে ওই ভাষণ ছাড়াও নির্বাচনে জয়ের বিষয়ে আওয়ামী লীগের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং দলটির নেতাদের বক্তৃতা বিবৃতিতে নিজেদের বড়াই বা দম্ভের বহিঃপ্রকাশ বিএনপিকে সুবিধা করে দিয়েছিল। এছাড়া তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন ৭ দলীয় জোটের নেত্রী খালেদা জিয়ার স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীনতার ভাবমূর্তি ওই নির্বাচনে দলটির বিস্ময়কর সাফল্যের মূল কারণ বলে তারা মনে করেন। প্রসঙ্গত, এই নির্বাচনে বিএনপি ১৪০টি আসনে জয়লাভ করে ক্ষমতায় ফিরে এসেছিল, আর আওয়ামী লীগকে ৮৪টি আসন নিয়ে সংসদে বিরোধী দলের আসনে বসতে হয়েছিল। বিএনপির টোরগুলো কী ছিল? বিশ্লেষক ও রাজনীতিক সবাই মানছেন যে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনই ছিল দেশের প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সময়ে তখন ইত্তেফাকের একটি সম্পাদকীয়তে লেখা হয়েছিল, এবারের নির্বাচনের বৈশিষ্ট্য এই যে এই প্রথম এদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হইতেছে এবং আশা করা যায় যে ভোটাররা নির্ভয়ে নিরুপদ্রবে নিজ ইচ্ছামতো প্রার্থী বাছাইয়ে তাহাদের ভোটাধিকার প্রয়োগ করিবেন। আর নির্বাচনের পর ২রা মার্চ দৈনিক সংবাদের সম্পাদকীয়তে লেখা হয়েছিল, নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বহু আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ যাবৎ তৃতীয় বিশ্বের কোনো দেশে এ ধরনের অভূতপূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, আসলে ঠিকমতো সুযোগ পেলে মানুষ নিজের অজান্তেও সঠিক রায় দেয় এবং ১৯৯১ সালে ঠিক তাই ঘটেছিল বলে তারা মনে করেন। তিনি আরও বলেন, এখানে বড় ফ্যাক্টর ছিল এরশাদ বিরোধী আন্দোলন, খালেদা জিয়ার আপোষহীন ভূমিকায় তৈরি হওয়া জনপ্রিয়তা আর শেখ হাসিনার দাম্ভিকতাপূর্ণ বক্তব্য। তিনি জানান, নির্বাচনের ৪ দিন আগে ঘরোয়া এক বৈঠকে তারা জয়ের সম্ভাবনা নিয়ে অনানুষ্ঠানিক কথা বলেছিলেন মিসেস জিয়ার সাথে। তিনি সবাইকে আরও পরিশ্রম করার পরামর্শ দিয়েছিলেন। এছাড়া বিশ্লেষকদের মতে সেবার নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বক্তৃতার ভাষা নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। এর বিপরীতে খালেদা জিয়া মূলত ভারত বিরোধী বক্তৃতা দিয়ে যাচ্ছিলেন। দৈনিক ইত্তেফাক তার একটি বক্তৃতার শিরোনাম করেছিল, বাংলাদেশকে বিদেশিদের গোলামির চুক্তিতে আবদ্ধ করিতে না চাহিলে ধানের শীষে ভোট দিন। গয়েশ্বর রায় দাবি করছেন, শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর ঢাকার আসনগুলোতে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত হয়ে পড়েছিল। এছাড়া সে সময় রাজনীতিতে সক্রিয় ছিলেন এমন কেউ কেউ মনে করেন, ড কামাল হোসেন ও মোস্তফা মহসিন মন্টু সহ কিছু দলীয় প্রার্থীর বিপক্ষে আওয়ামী লীগেরই একটি প্রভাবশালী অংশ অবস্থান নেওয়ার প্রভাবও পড়েছিল পুরো নির্বাচনী ফলাফলে। গয়েশ্বর রায় বলেন, আওয়ামী লীগ নেতাদের কথা শুনে তখন মনে হতো যে তারা ক্ষমতায় এসে পড়েছে। এটি মানুষ ভালোভাবে নেয়নি। ১৯৯১ সালের ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরগুনার একটি আসন থেকে জিতেছিলেন নুরুল ইসলাম মুনি। পরে ১৯৯৪ সালে তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন।
নুরুল ইসলাম মনি বলেন, তখন যারা মোটামুটি বয়স্ক ভোটার তাদের বেশিরভাগই স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের শাসনামল নিয়ে ক্ষুব্ধ ছিল। আবার এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা তাকে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় করেছিল। এছাড়া নির্বাচনের আগে শেখ হাসিনার কথাবার্তাও সমালোচিত ছিল। আমার মনে হয় বিএনপির বিস্ময়কর জয়ের কারণ শেখ হাসিনা কি ছিল? ১৯৯১ সালের ২৫শে ফেব্রুয়ারি ঢাকায় জনসভা করে শেষ নির্বাচনী দেওয়ার পাশাপাশি রেডিও টেলিভিশনেও ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা ও খালেদা জিয়া। দুই নেত্রীর দুটি করে ভাষণই পরদিন সংবাদপত্রে বিশেষ গুরুত্ব পেয়েছিল। শেখ হাসিনা তার ৫০ মিনিটের ভাষণের অধিকাংশ সময় জুড়েই দুই সামরিক শাসক জিয়াউর রহমান ও হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলের কঠোর সমালোচনা করেন। ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, জেনারেল জিয়ার রেডিও টিভি ভাষণে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেনা ছাউনিতে ফিরে যাওয়ার ওয়াদা ভঙ্গ করে প্রথমে জাগ দল, এরপর ফ্রন্ট, অতঃপর ১৯ দফা বাস্তবায়ন কমিটি এবং সবশেষে বিএনপি গঠন করেন। তার পদাঙ্ক অনুসরণ করে জনদল, ফ্রন্ট, ১৮ দফা বাস্তবায়ন কমিটি এবং জাতীয় পার্টি গঠন করেন। ওই ভাষণে তিনি স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকারের সাথে পরবর্তী জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলের তুলনামূলক চিত্র বর্ণনা করে ওই দুই শাসনামলের তীব্র সমালোচনা করেন। মূলত প্রতিপক্ষকে তীব্রভাবে আক্রমণ আর স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকারের ভুল ত্রুটি এড়িয়ে যাওয়া ছাড়াও শেখ হাসিনার বলার ভঙ্গি নিয়ে তখন রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। অন্যদিকে খালেদা জিয়ার ভাষণে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার এবং জেনারেল এরশাদের ৯ বছরের শাসনামলের তুমুল সমালোচনার পাশাপাশি তিনি বা তার দল সরকার গঠন করলে কি করবেন তার কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার করেছিলেন। খালেদা জিয়া তার ভাষণের একাংশে আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বলেছিলেন, সেই দুঃস্বপ্নের দিনগুলো মানুষ ভুলতে পারে না। এই অত্যাচার, অবিচার, অপশাসনের পটভূমিতেই জাতীয়তাবাদী দলের উত্থান। বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার চেয়ে খালেদা জিয়ার ভাষণের টোন বা কথা বলার ভঙ্গিতে একটি ভোটের আকুতি প্রকাশ পেয়েছিল, যা তখন অনেক ভোটারকে প্রভাবিত করতে পেরেছিল বলে তারা মনে করেন। আওয়ামী লীগের প্রতিক্রিয়া, সরকার গঠন। নির্বাচনের রাতে যখন বিএনপির জয় অনেকটাই নিশ্চিত, তখন আওয়ামী লীগ সহ অনেকের মধ্যেই ছিল বিস্ময়। শেখ হাসিনা পরে নির্বাচনের পরাজয়ের জন্য সূক্ষ্ম কারচুপির অভিযোগ করেছিলেন, যা অনেক দিন রাজনৈতিক অঙ্গনে সমালোচনা কুড়িয়েছে। শেখ হাসিনা বলেছিলেন, ভোটাররা আমাদের ভোট দিয়েছে, কিন্তু চিহ্নিত অগণতান্ত্রিক শক্তি সূক্ষ্ম কারচুপি, কালো টাকা, সন্ত্রাস এবং এক অদৃশ্য শক্তির সাথে ষড়যন্ত্র করে ভোটের রায়ের ফল পাওয়া থেকে ভোটারদের বঞ্চিত করেছে। নির্বাচনে পরাজয়ের কারণে দলীয় প্রধানের পদ থেকে সরে যাওয়ার পদক্ষেপ নিয়েছিলেন তিনি, যদিও তার দলের নেতাকর্মীদের চাপেই আবার পদত্যাগ থেকে বিরত থাকেন। কিন্তু আওয়ামী লীগের বিপর্যয় নিয়ে তখনকার দলটির নেতা ড কামাল হোসেন দলের কার্যনির্বাহী কমিটিতে একটি চিঠি দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, অতি আত্মবিশ্বাস, আত্মম্ভরিতা এবং কর্মবিমুখতার কারণেই নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। ড কামাল হোসেন চিঠিতে লিখেছিলেন, ২৭শে ফেব্রুয়ারির অনেক আগেই আমরা আমাদের বিজয় সম্পর্কে অতিমাত্রায় বিশ্বাসী হইয়া উঠি। নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকতা ও সময়ের ব্যাপার হিসেবে ধরিয়া নেই। আমাদের নেতাকর্মীরা নিশ্চিত বিজয়ের আগাম পর্বে মাতোয়ারা হইয়া ওঠে। ওদিকে নির্বাচনের পর ১৯শে মার্চ তখনকার অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। একই সঙ্গে ১০ জন মন্ত্রী ও ২১ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে মন্ত্রিপরিষদও গঠন করা হয়। ২০শে মার্চ খালেদা জিয়া শপথ গ্রহণ করেন। এরপর দৈনিক সংবাদ ২২শে মার্চ সম্পাদকীয়তে উল্লেখ করে, স্বৈরশাসনের বিরুদ্ধে গত ডিসেম্বরে গণ অভ্যুত্থান ঘটিয়ে ঐক্যবদ্ধ বিরোধী দলগুলো অবাধ নির্বাচনের পথ খুলে দিয়েছে। তারই পরিণতিতে এই প্রথমবারের মতো জনগণের ইচ্ছার প্রতিফলন অনুযায়ী গণতান্ত্রিক বিধিমতে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। গণতন্ত্রের পথে উত্তরণে দেশ আরও এক ধাপ অগ্রসর হয়েছে।
বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন যে মূলত খালেদা জিয়ার ক্যারিশমা আর শেখ হাসিনার দুর্বিনীত উক্তির কারণেই বিশাল সংখ্যক সুইং ভোটারদের ভোট বিএনপি পেয়েছে, যা আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত করেছে। আর ওই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতির সূচনা হয়েছিল, যা আগে ছিল না। প্রসঙ্গত, এই নির্বাচনের আগে সবগুলো জাতীয় নির্বাচনই সত্তাবক্ষীন দল সরকারে থেকে নির্বাচন করেছে। প্রতিটি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুকির অভিযোগ উঠেছিল। সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু বলেছিলেন, স্বাধীন বাংলাদেশের 4টি নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনগুলোর বৈশিষ্ট্যই ছিল যে সব সময় সত্তাবক্ষীন দল জয়ী হয়েছে। ক্ষমতায় বসে দল বানিয়ে তারা জিতেছিল। 91 সালে নতুন অভিজ্ঞতা হল, ক্ষমতায় ছিল নির্দলীয় সরকার। তিনি বলেন, 1981 সালে জেনারেল জিয়া হত্যাকাণ্ড হল এবং এরপর খালেদা জিয়ার ভূমিকা বিএনপির জয়ে ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, সেই তুলনায় আওয়ামী লীগের কৌশল নিয়ে প্রশ্ন ছিল জনমনে। তারা এরশাদের অধীনে নির্বাচন করেছিল, ফলে সবাই আওয়ামী লীগকে জয়ী ভাবলেও জনমনে ভিন্ন চিন্তায় বিস্তৃত হয়েছিল তখন, যার প্রতিফলন হয়েছে নির্বাচনের ফলে।